বিশ্বকাপের বাজারে এখন সর্বত্রই ফুটবল নিয়ে নানা রকম বিতর্কের তুফান। তার মধ্যে একটা বিতর্ক, কেউ বলছেন মেসি সর্বকালের সেরা, আবার কেউ বলছেন না, মেসি না, মারাদোনা হচ্ছে সর্বকালের সেরা। মেসি এবং রোনাল্ডো নিয়ে ভিডিও করার পরে কমেন্ট বক্সে অনেকেই মারাদোনার সঙ্গে মেসির তুলনা করে একটা ভিডিও করার অনুরোধ করেছেন। কেউ আবার সরাসরি লিখেই দিয়েছেন মারাদোনাই সর্বকালের সেরা। সত্যি কি তাই? আসুন পুরো বিষয়টা এক ঝলক খতিয়ে দেখা যাক। আমাদের সৌভাগ্য, আমরা এমন এক প্রজন্মের মানুষ যারা দুজনেরই খেলা দেখেছি। দিয়াগো আর্মান্দো মারাদোনা, যিনি কার্যত একাই বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। তারও মাপায়ের জাদুতে মুগ্ধ ছিল গোটা বিশ্ব। আর তার জনপ্রিয়তার আর একটা কারণ শুধু কিন্তু ফুটবল নয়, কারণটা তিনি মাঠের বাইরেও বিপ্লবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। তার শরীরের উল্কিতে থাকতো চে গেভারা। আমাদের সময় এটা কিন্তু একটা বড় বিষয় ছিল। আর তার বিপরীতে আছেন লিওনেল মেসি, যিনি রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন এবং শেষমেশ 5 বারের চেষ্টায় বিশ্বকাপ তুলে ধরেছেন কাতারের আকাশে। ফুটবলের ইতিহাসে এই দুটি নাম, মারাদোনা এবং মেসি, এমন একটা তুলনার যুদ্ধ তৈরি করেছে যেখানে কোনো চূড়ান্ত বিজয় নেই। আছে দুটি অসাধারণ জীবনের গল্প। একটি জ্বলে ওঠে উল্কার মতো, ধ্বংসাত্মক, অলৌকিক এবং অতুলনীয়, আর একটা জলে একটানা দীর্ঘ স্থির ধ্রুবতারার মতো। আজকের এই প্রতিবেদনে সেই দুই কিংবদন্তিকে পাশাপাশি রেখে একটা তুলনার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলে স্বাগত। কাহিনীটা শুরু করা যাক 1960 সালের 30 অক্টোবর থেকে। বুয়েনোস আইরেসের বস্তি এলাকা ভিয়া থিওরিওতে জন্ম দিয়াগো আর্মান্দো মারাদোনার। বাবা দিনমজুর, মা গৃহিণী। ঘরে পেট ভরানোর মতো রুটিও জুটত না সবসময়। সেই মাটি থেকে উঠে এলো শিশুটি, পরে যাকে ফুটবলের ঈশ্বর মনে করবেন কোটি কোটি মানুষ। মারাদোনার পায়ে প্রথম বল আসে মাত্র 3 বছর বয়সে। 8 বছর বয়সে মারাদোনা লাস সেবোতিয়াস নামে একটি বাচ্চাদের দলে যোগ দেয়। 16 বছর হওয়ার আগেই মারাদোনা পেশাদার ফুটবলার হিসেবে যোগ দিলেন আর্জেন্টিনোস জুনিয়র্সে। তিনি আর্জেন্টিনার ফার্স্ট ডিভিশনে সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন। ওই সময় মারাদোনা জাতীয় দলে খেলার ডাক পান। আর অন্যদিকে আর্জেন্টিনার রোজারিওতে জন্মলেন লিওনেল আন্দ্রেস মেসি। পরিবার দারিদ্র্যে ডুবেছিল না ঠিকই, কিন্তু অভাব এলো অন্য কারণে। মাত্র 11 বছর বয়সে মেসির ধরা পড়ল বিরল হরমোনের সমস্যা, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। চিকিৎসার বিপুল খরচ বহন করতে পারছিল না পরিবার। এই সময় আর্জেন্টিনার কোনো ক্লাব এগিয়ে আসেনি। এগিয়ে এলো বার্সেলোনা। এফসি বার্সেলোনার স্কাউট মেসির খেলা দেখলেন, তারপর একটি টিস্যু পেপারে লিখলেন চুক্তির প্রতিশ্রুতি। ইতিহাস সেই টিস্যু পেপারটিকে সোনার চেয়ে দামি করে রেখে দিয়েছে। বালক মেসি দেশ ছেড়ে পাড়ি দিলেন স্পেনে, বাবার হাত ধরে, একেবারে অচেনা একটা দেশে। দুটি ছেলে, দুটি ভিন্ন মাটি, কিন্তু স্বপ্ন একই। মারাদোনা এবং মেসি দুজনেই বাঁ পায়ের জাদুকর। দুজনেই উচ্চতায় অন্যদের চেয়ে অনেকটা খাটো। মারাদোনা 5 ফুট 5 ইঞ্চি এবং মেসি 5 ফুট 7 ইঞ্চি। দুজনেই আর্জেন্টাইন, কিন্তু তাদের খেলার ধরনে যত মিল, তার চেয়ে পার্থক্য কিন্তু অনেক বেশি। কীরকম? মারাদোনা ছিলেন বিস্ফোরণ। তার ড্রিবলিং ছিল হঠাৎ, অনিয়ন্ত্রিত এবং ভয়াবহ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের পক্ষে তাকে থামানো ছিল প্রায় অসাধ্য। তাই প্রায় তাকে তারা থামাতো নিয়ম ভেঙে, হাঁটুতে লাথি মেরে। আর সেই সময় ডিফেন্ডাররা হাড় ভাঙা ট্যাকেলে অভ্যস্ত ছিল। বল প্লেয়ারদের রক্ষার জন্য এত কড়া আইনও তখন হয়নি। ছোট মারাদোনা যন্ত্রণা কমাতে পেন কিলার নিতেন, আর ধীরে ধীরে সেই পেন কিলারের নির্ভরতায় পরিণত হলো মাদক আসক্তিতে। কিন্তু মেসি একেবারে অন্যরকম, সময়টাও অন্য। তিনি অনেকটা নদীর মতো শান্ত। বল তার পায়ে আটকে থাকে যেন চুম্বকের মতো। ডিফেন্ডাররা বুঝতেই পারেন না কখন তিনি সাপের মতো শরীরটাকে বাঁকিয়ে পাশ কেটে বেরিয়ে যাবেন। তার ভিশন অলৌকিক।
মাঠের যে কোনো কোণের ফুটবলারকে তিনি লক্ষ্য করেন বিদ্যুতের গতিতে, তারপর তার কাছে বল পাঠান নিখুঁতভাবে, চোখ না তুলেই। মেসির এইসব ক্ষমতা নিয়ে যেসব বৈজ্ঞানিক গবেষণা হয়েছে তা আমি আমার আগের ভিডিওতে বলেছি। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। রেকর্ডের কথা বললে মেসি কিন্তু অনেকটা এগিয়ে। তিনি 6টি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন এবং বার্সেলোনা, আর্জেন্টিনা এবং লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মারাদোনার ক্যারিয়ারে কিন্তু এত গোল নেই, কিন্তু সংখ্যা কি সব বলে? মারাদোনা তার সময়ের অতি সাধারণ একটি দল আর্জেন্টিনাকে শুধু নিজের প্রতিভা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। তার এই ক্ষমতা অতুলনীয়। আবার ফিরি মারাদোনার কথায়। 1984 সাল ইতালির নাপোলিতে মারাদোনার আগমন হলো একেবারে উল্কার মতো। সে সময় নাপোলি ছিল একটা দরিদ্র উপেক্ষিত ক্লাব। উত্তরের ধনী ক্লাবগুলো মানে জুভেন্টাস, ইন্টার, এসি মিলান তখন রাজত্ব করছে। দক্ষিণের নাপোলি ছিল ফুটবলের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মানে কলকাতা মাঠের এরিয়ান বা জর্জ টেলিগ্রাফের মতো। মারাদোনা একাই নাপোলিকে ইতালিয়ান ফুটবলের শীর্ষে নিয়ে গেলেন। দলটি 1987 সালে লিগ পেল। 1990 সালে আর একটা লিগ শিরোপা জিতল তারা। একটি মধ্যমানের দলকে নিয়ে বিশ্বের সবচেয়ে কঠিন, সবচেয়ে রক্ষণাত্মক লিগে দুটো শিরোপা এবং একটি ইউএফা কাপ জিতলেন মারাদোনা। এটি সম্ভবত ফুটবলের ইতিহাসে একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় কীর্তি। নাপোলি মারাদোনাকে দেবতা বানিয়ে ফেলল। শহরের দেওয়ালে দেওয়ালে তার ছবি আঁকা হতে লাগলো। শিশুদের নাম রাখা শুরু হলো তার নামে। গির্জায় বসলো তার মুরাল। অন্যদিকে বার্সেলোনায় মেসি। 2009 থেকে 2012 সাল পেপ গার্দিওলা শুরু করলেন মেসিকে নিয়ে নানা এক্সপেরিমেন্ট। মেসির বার্সেলোনা হয়ে উঠল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। মেসির ক্লাব ক্যারিয়ার পরিসংখ্যানে এবং ট্রফিতে এক অভূতপূর্ব আলোকস্তম্ভ। 10টি লা লিগা শিরোপা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 7টি কোপা দেল রে। মেসির ইউরোপে সর্বোচ্চ গোলের রেকর্ড 73টি এবং একক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড 91টি। এটা বোধহয় সব হিসেব নিকেশের বাইরে। এবার আসবো সেই ঐতিহাসিক দিনটির কথায়, যে খেলাটা দেখার সৌভাগ্য আমাদের অনেকেরই হয়েছে। সেটা 22 জুন 1986 মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এর একটা অন্য প্রেক্ষিত আছে, সেটা না বললে এই খেলার গুরুত্বটা বোঝানো যাবে না। এই খেলার মাত্র 4 বছর আগে ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর হাতে 600-রও বেশি আর্জেন্টাইন সৈনিকের মৃত্যু হয়েছে। তাই এই ম্যাচটা আর শুধু ফুটবল ছিল না, এটা ছিল একটা গরিব দেশের অপমানের প্রতিশোধের মঞ্চ। আর সেটা ছিল উদ্ধত, দম্ভে ভরা ইংল্যান্ডের বিরুদ্ধে। মারাদোনার বয়স তখন 25। খেলার ফার্স্ট হাফে কোনো গোল নেই। দ্বিতীয়ার্ধের শুরুতে মারাদোনা একটা মুভ করলেন, কিন্তু বল ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজের কাছে গেল। হজ বলটা ক্লিয়ার করতে গিয়ে উপরে তুলে দিলেন পেনাল্টি বক্সের দিকে। গোলরক্ষক পিটার শিলটন মারাদোনার চেয়ে প্রায় 20 সেন্টিমিটার লম্বা, তিনি এগিয়ে এলেন। তারপর যা হলো তা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। মারাদোনা লাফালেন, মাথার পাশে বল, পাশে হাত, বলটি জালে জড়িয়ে গেল। রেফারি গোল দিয়ে দিলেন। ইংরেজ খেলোয়াড়রা প্রতিবাদে ফেটে পড়লেন। তারা বললেন বল হাতে লেগে গোলে গেছে, কিন্তু গোলটা বাতিল হলো না। সেদিকে কিন্তু ভিএআর ছিল না। ম্যাচের পরে সাংবাদিকরা মারাদোনাকে জিজ্ঞাসা করেছিলেন বলটি মাথায় লাগলো নাকি হাতে। মারাদোনা হাসলেন, বললেন কিছুটা মারাদোনার হাতে, কিছুটা ঈশ্বরের হাতে। ঈশ্বরের হাত, এই শব্দবন্ধ পৃথিবীর সব ভাষায় ছড়িয়ে পড়ল। পরে মারাদোনা স্বীকার করেছিলেন যে সেই গোলটি ছিল ফকল্যান্ড যুদ্ধে ব্রিটেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের প্রতীকী প্রতিশোধ। আর এই জন্যে প্রথমেই ফকল্যান্ডে ব্রিটিশদের হাতে 600 আর্জেন্টাইন সেনার মৃত্যুর কথাটা বলেছিলাম। কিন্তু তার মাত্র 4 মিনিট পরে যা ঘটল তা দেখার জন্য যে কোনো ফুটবল প্রেমী জীবন বাজি রাখতে পারেন। সেটা ছিল বিশুদ্ধ প্রতিভা।
মারাদোনা নিজেদের হাতে বল পেলেন, তারপরে শুরু করলেন 60 গজের সেই অবিশ্বাস্য দৌড়। পিটার বিয়ারসালে, পিটার রিড, টেরি বুচার, টেরি ফেনউইক 5 জন ইংলিশ ডিফেন্ডারকে একে একে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দিলেন জালে। বিশ্ব শুনল, উরুগুয়ান ধারাভাষ্যকার ভিক্টর উগো মোরালেস চিৎকার করে উঠলেন, জিনিয়াস, জিনিয়াস, জিনিয়াস। আমি কাঁদতে চাই না, হে পবিত্র ঈশ্বর, ফুটবল চিরজীবী হোক। সেই গোলকে পরবর্তীতে 2002 সালে ফিফার ভোটে শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত করা হয়। সেই বিশ্বকাপে মারাদোনা 5টি গোল এবং 5টি অ্যাসিস্ট করলেন। মানে আর্জেন্টিনার মোট 14টি গোলের মধ্যে সরাসরি 10টিতেই তার ভূমিকা ছিল। ইতিহাসবিদ জোনাথন উইলসন লিখেছেন, 1986 বিশ্বকাপে মারাদোনার পারফরমেন্স ছিল যে কোনো বিশ্বকাপে যে কোনো ব্যক্তির সেরা পারফরমেন্স। না, মেসি এখনো সেখানে পৌঁছতে পারেননি, এটা মানতেই হবে। কিন্তু মেসিও বিশ্বকাপ চাইতেন প্রাণের চেয়েও বেশি। 2006, 2010, 2014, 2018 4টি বিশ্বকাপ, 4 বার তার স্বপ্নভঙ্গ হয়েছে। বিশ্বের সেরা খেলোয়াড়, কিন্তু দেশকে বিশ্বকাপ দিতে পারছেন না তিনি। 2014 সালের ব্রাজিলে ফাইনালে উঠেও হেরে গেলেন জার্মানির কাছে। একা কাঁদলেন মাঠে, পুরো পৃথিবী দেখল। 2016 কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে পেনাল্টি শুট আউটে হেরে মেসি বলেছিলেন, আমার জন্য জাতীয় দলের অধ্যায় শেষ। আমি সব দিয়েছি, চ্যাম্পিয়ন না হতে পারাটা আমায় যন্ত্রণা দেয়। কিন্তু তিনি ফিরে এলেন। 2021 সালে ব্রাজিলের মারাকানায় মেসি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতালেন। তারপর 2022 কাতার বিশ্বকাপে 5 বারের চেষ্টায় 35 বছর বয়সে তিনি বিশ্বকাপ জয় করলেন। মারাদোনা বিশ্বকাপ জিতেছিলেন 25 বছর বয়সে, মেসি জিতলেন 35-এ। এবার আসবো মারাদোনার আর একটা কাহিনী, যেটা না বললে মানুষটিকে ঠিক চেনা যাবে না। সেটা হলো মারাদোনার রাজনৈতিক জীবন। তার ডান বাহুতে চে গেভারার উল্কি, পায়ে ছিল ফিদেল কাস্ত্রোর মুখ। আর তাই তার শরীর শুধু ফুটবলের নয়, এটা হয়ে ওঠে গোটা লাতিন আমেরিকার বঞ্চিত মানুষদের প্রতিবাদের প্রতীক, সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রতীক। 1987 সালে বিশ্বকাপ জেতার মাত্র 1 বছর পরে তিনি প্রথমবার কিউবা সফর করলেন ফিদেল কাস্ত্রোর আমন্ত্রণে। সেই সফরই তার জীবনটিকে বদলে দিল। কাস্ত্রো রাত 2টোয় মাঝে মাঝে তাকে ফোন করতেন। দুজনে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন ফুটবল এবং রাজনীতি নিয়ে। মারাদোনা বলেছিলেন, ফিদেল আমাকে অনেক কিছু শিখিয়েছেন যা আমি জানতামই না। কাস্ত্রো যখন মারা যান 2016 সালে, মারাদোনা বলেছিলেন, আমি অঝরে কেঁদেছিলাম, তিনি আমার কাছে বাবার মতো ছিলেন। আর্জেন্টিনা যখন আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল, ফিদেল তখন আমার জন্য কিউবার দরজা খুলে দিয়েছিলেন। ভেনেজুয়েলার সেই সময়ের আর এক বিদ্রোহী প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গেও তার বন্ধুত্ব ছিল গভীর। মারাদোনা ঘোষণা করেছিলেন, আমি চাভেজে বিশ্বাস করি, আমি চাভিস্তা। ফিদেল যা করেন, চাভেজ যা করেন, আমার কাছে সেটাই সেরা। চাভেজের মৃত্যুর পরে মারাদোনা বলেছিলেন, হুগো চাভেজ লাতিন আমেরিকার চিন্তার ধারাটাই পাল্টে দিয়েছেন। আর আমেরিকা, সেই দেশটির প্রতি মারাদোনার ঘৃণা ছিল প্রকাশ্যে, অকপট নির্ভীকভাবে তিনি তা বলতেনও। টেলিভিশনে তিনি একবার বলেছিলেন, আমি আমেরিকা থেকে আসা সব কিছুকে ঘৃণা করি, পুরো শক্তি দিয়ে ঘৃণা করি। জর্জ বুশের আর্জেন্টিনা সফরের প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, বুশ একজন খুনি, আমি তার বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দেব। কখনো সরাসরি কোনো পদে না থেকেও মারাদোনা ছিলেন হাই প্রোফাইল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে স্পষ্ট বামপন্থী। চে এবং কাস্ত্রোর উল্কি শরীরে বহন করা একমাত্র ক্রীড়া তারকা। চের ছবি তার রাজনৈতিক বক্তৃতার অনুপ্রেরণা হয়ে উঠেছিল। ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর তিনি বলেছিলেন, চে, ফিদেল এবং চাভেজ, এই 3 নেতা এখনো স্বর্গ থেকে আমাদের পথ দেখাচ্ছেন। কি পথ? সেই ধনতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পথ। বস্তির সেই ছেলে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আমি পক্ষ নিই, আমি নীরব থাকব না। কিন্তু মেসি একেবারে অন্যরকম। মেসি স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা বা মার্কিন যুক্তরাষ্ট্র যেখানেই থেকেছেন, রাজনৈতিক বিষয়ে প্রায় সম্পূর্ণ নীরব থেকেছেন।
বার্সেলোনায় যখন কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলনে পুরো স্পেন কাঁপছিল, মেসি তখনও কোনো পক্ষ নেননি। আর্জেন্টাইন ভক্তরা মেসির এই অরাজনৈতিক অবস্থান নিয়ে হতাশ ছিলেন। তারা মারাদোনার মতো মেসিকেও একজন শ্রমিক শ্রেণীর চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু 2026 সালে ট্রাম্পের হোয়াইট হাউসে মেসির সফর এই নীরবতায় একটা বড় ফাটল ধরালো। ইন্টার মায়ামির চ্যাম্পিয়নশিপ উদযাপনে দলের সঙ্গে না থেকে মেসি হেঁটে এলেন ট্রাম্পের পাশে, হাতে একটা গোলাপি বল। একটি কথাও বললেন না, কিন্তু তার নীরব উপস্থিতি লক্ষ কোটি মানুষের মনে প্রশ্ন তুলে দিল। আর্জেন্টিনায় এই ঘটনা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ল। বিশ্লেষকরা বললেন, অরাজনৈতিক বলে কিছু হয় না। সমসাময়িক ক্ষমতার ভাষায় যিনি নীরব থাকেন, কার্যত তিনিও একটা অবস্থান নিয়ে নেন। আর্জেন্টিনার প্রাক্তন প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্ডেজ বলেছিলেন, মারাদোনার নিজের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা ছিল, কিন্তু এটা হয়তো 12 বছর বয়সে যিনি স্পেনে চলে গেছেন তার পক্ষে থাকা সম্ভব নয়। তার জন্য কি আমি তার সমালোচনা করব? তিনি মেসির কথা বলছিলেন। তবে কথাটা সত্যি, মারাদোনা বুয়েনোস আইরেসের একটি বস্তিতে বড় হয়েছিলেন, খিদে, অপমান এবং শ্রেণী বৈষম্যের ভেতরে। মেসি 13 বছর বয়সে চলে গেছেন ইউরোপে। তার পরিচয় গড়েছে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি, স্পেনের লা লিগা আর বৈশ্বিক বিজ্ঞাপনী পৃথিবী। তবু মেসির রাজনৈতিক চেতনা যে একেবারে শূন্য তা কিন্তু বলা ঠিক নয়। 2011 সালের একটি সাক্ষাৎকারে মেসি চের প্রশংসা করেছিলেন। 2020 সালে করোনার মহামারীর সময় বলেছিলেন, সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো বৈষম্য। কিন্তু মেসির এই দুটি বাক্য আর মারাদোনার সারা জীবনের লড়াইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। কীরকম জানেন? ওই ঝিরঝিরে বৃষ্টি আর কাল বৈশাখী ঝড়ের মধ্যে যেরকম পার্থক্য থাকে। জর্জিয়া টেকের অধ্যাপক কিক বোমান বলেছেন, মেসি রাজনীতিতে স্বচ্ছন্দ বোধ করেন না, কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হতেও অস্বস্তিতে পড়েন না, যতক্ষণ না তা ব্র্যান্ড মেসির কোনো ক্ষতি করে। এটাই দুই কিংবদন্তির মূল পার্থক্য। মারাদোনা ছিলেন মানুষ, কাদামাখা, উত্তাল এবং পক্ষপাত দুষ্ট। মেসি হলেন ব্র্যান্ড, মসৃণ, সতর্ক, সর্বজন গ্রাহ্য এবং বিতর্কের ঊর্ধ্বে। একজন বিপ্লবীদের বুকে টেনে নিয়েছেন, অন্যজন ট্রাম্পের পাশে নীরব হয়ে দাঁড়িয়ে বিতর্কের ঝড় তুলেছেন। এবার আসব মারাদোনার জীবনের সেই ঝোড়ো দিকটার কথায়, যেখানে আছে শুধু অন্ধকার। 90-এর দশকে মারাদোনা কোকেনে আসক্ত হয়ে পড়েন। ইউরোপের সংবাদ মাধ্যমগুলো তার বিশৃঙ্খল ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত লিখতে থাকে। ইতালিয়ান পুলিশ মাদক এবং মাফিয়া সংযোগের তদন্ত শুরু করে। 1991 সালে কোকেনের জন্য 15 মাসের নিষেধাজ্ঞা পান মারাদোনা। 1994 বিশ্বকাপে 2টি ম্যাচ খেলার পরে এফেড্রিনের জন্য পজিটিভ ডোপ টেস্ট হয় এবং তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয় চূড়ান্ত অপমানে। আর অবসরের পরেও মাদকাসক্তি থাকলো। 2004 সালে কোকেন ওভারডোজে হার্ট অ্যাটাক হলো, তবুও মারাদোনা ফিরে এলেন কোচ হিসেবে, বন্ধু হিসেবে এবং বিপ্লবীদের সঙ্গী হিসেবে। 2020 সালের 25 নভেম্বর মাত্র 60 বছর বয়সে তিনি প্রয়াত হলেন। বুয়েনোস আইরেসের তার শেষকৃত্যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন। আর্জেন্টিনার বিজয়ী গান মুচাচোসের কথায় লেখা ছিল, আর্জেন্টিনায় আমার জন্ম, দিয়াগো এবং লিওনেলের দেশে। দুটো নাম, একটি দেশ, দুটি ভিন্ন কালের, দুটি ভিন্ন সত্য। কে সেরা ফুটবলার, কে সেরা মানুষ, তা নিয়ে তর্কটা চলুক, আর জিতুক ফুটবল। কারণ ফুটবল তো প্রতিবাদেরই খেলা, লড়াইয়ের খেলা। সারা বিশ্ব তাই ফুটবলকে কুর্নিশ করে। আপনি কাকে কিভাবে দেখেন তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।